Start. Welcome to our virtual class. Today we are going into notice writing. Notice writing, as their different types and how to handle them. Today we have with us Mr. Sudipto Acharya from Bolpur, Mrs. Sanchari Bhattacharya from Keshtapur, Kolkata, and myself, Sri Rahul Sengupta from Salt Lake, Kolkata. Now, before we get into our discussion, our customary request to all of you, if you find our presentations useful, please do subscribe to English Teachers Trial. Our WhatsApp numbers are given here. You can use those WhatsApp numbers to send in your suggestions, your comments, whatever. We will feel immensely and gratefully enriched. As usual, today also we are going to speak in Benglish. আমরা প্রথমে সঞ্চারী ম্যামের কাছে আসি। ম্যাম, নোটিশ রাইটিং আমরা সবাই জানি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোটিশ রাইটিং সম্পর্কে আমাদের প্রাথমিক ধ্যান ধারণা যদি আপনি একটু দেন। হ্যাঁ স্যার, যারা এখন অলরেডি ক্লাস 10-এ উঠে গেছে, মাধ্যমিক দেবে এই বছর, তারা নিশ্চয়ই নোটিশ রাইটিং সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। কিন্তু যারা এখন 9-এ উঠেছো বা উঠবে, তারা হয়তো নোটিশ রাইটিংটার সাথে খুব একটা বেশি পরিচিত নয়। তাদের জন্য একটু ডিটেলে বলি হোয়াট ইজ নোটিশ রাইটিং। মানে নোটিশ জিনিসটা কি? নোটিশটা আর কিছুই না, ইটস এ কাইন্ড অফ ফর্মাল অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে, যেটা লিখিতভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হয়। মানে একটা ডিক্লারেশনের মতো, যেটা সবার কাছে মৌখিকভাবে না দিয়ে এটা একটা ফর্মাল লিখিত রাইটিং এর মাধ্যমে সবার কাছে ওটা পৌঁছে দেওয়া হয়, সবাইকে জানানো হয়। কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপরে সেটা হয়, মানে কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর বা সাবজেক্টের ওপরে যদি কিছু জানানোর থাকে, কোনো ফর্মাল অ্যানাউন্সমেন্ট থাকে, সেক্ষেত্রে নোটিশ রাইটিং এর মাধ্যমে সেটা সবাইকে জানানো হয়। এবং ওটা লিখিত হতে পারে বা প্রিন্টেডও হতে পারে, সেটা দুরকমই হতে পারে। কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ফর্মাল ব্যাপার। যেহেতু এটা একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট বলছি আমরা, ইট ইজ এ কমপ্লিটলি ফর্মাল রাইটিং, মানে এটার মধ্যে কোনো পার্সোনাল টাচ থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা কথা বলা উচিত যে নোটিশটা কারোর কোনো ব্যক্তিগত রাইটিং এর মধ্যে পড়ে না। মানে যেমন আমরা পার্সোনাল লেটার লিখি বা ডায়লগ রাইটিং এর মধ্যেও কিছু পার্সোনাল টোন থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো পার্সোনাল ব্যাপার নেই, কেননা কোনো ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত মতামত এখানে জানানো হচ্ছে না। এটা সবসময় লেখা হয় কোনো না কোনো একটা অর্গানাইজেশনের অন বিহাফ অফ দ্য অর্গানাইজেশন, বা কোনো টিম বা কোনো একটা এরকম কোনো একটা অর্গানাইজেশনের হয়েই এটা সবসময় লেখা হয়, এবং সেই তাদের মেম্বারদের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য। কাজে পুরো জিনিসটাই ভীষণভাবে ফর্মাল, তাই তার লেখার ধরনটাও একেবারেই ফর্মাল, কোনো পার্সোনাল টাচ সেখানে থাকে না। এবং সেই জন্য লেখার স্টাইল বলুন, টোন বলুন, সবটাই ভীষণ ফর্মাল থাকে এবং পুরোটাই কিন্তু তথ্য পরিপূর্ণ হয়। মানে নোটিশের প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু একটা করে ইনফরমেশন থাকে, মানে কোনোটা বাদ দেওয়ার মতন নয়, প্রত্যেকটা লাইনই একটা করে ইনফরমেশন। এবং যেহেতু এটা, আর একটা কথা না বললেই নয়, যে যেহেতু এটা একটা সর্বসাধারণের জন্য, মানে জনস্বার্থে প্রচারিত বলা যেতে পারে, মানে যাতে এটা সবাই বুঝতে পারে, সেই জন্য নোটিশ রাইটিং এর ক্ষেত্রে সিম্পল ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। নোটিশ রাইটিংটা সবসময় একটু লুসিড বা সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়। মানে স্টুডেন্টরা যেটা জেনারেলি কিছু, মানে একটা টেন্ডেন্সি থাকে, বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে। নোটিশের ক্ষেত্রে আমার মনে হয় সেটা একদমই অ্যাভয়েড করা উচিত, কেননা যেহেতু এটা সবার জন্য, কাজে খুব একটা কঠিন শব্দ দিয়ে দিলে, হয়তো স্কুলেরই যদি কোনো নোটিশ বোর্ডে কোনো নোটিশ থাকে, স্টুডেন্টরা তোমরা নিজেরাই বুঝতে পারবে, কথাটা ভেবে দেখো যে তোমাদের স্কুলের নোটিশ বোর্ডে যদি কোনো নোটিশ থাকে এবং সেখানে যদি এরকম কিছু বোম্বাস্টিক শব্দ দিয়ে দেওয়া হয় যেটা তোমরা বুঝতেই পারলে না, তাহলে তো সেই ইনফরমেশনটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছবেই না। তো সেই জন্য এটা একটা এমন ভাষায় লেখা উচিত যেটা সবার কাছে খুব বোধ্য হবে, মানে সবাই সেটা সহজে বুঝতে পারবে। সেই জন্য এটা খুব মানে
সিম্পল এবং লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এবং অবশ্যই ফর্মাল ভাবে তো লিখতেই হবে। এবং এবং ম্যাম, আরেকটা কথা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আপনি যেহেতু প্রথমেই বললেন যে নোটিশ রাইটিংটা একটা ফরম্যাট বেসড রাইটিং, অবশ্যই নোটিশ একটা ফর্ম মেনটেন করে লেখা হয়। এবং আরেকটা জিনিস, যে নোটিশে কিছু ছকে বাঁধা বাক্য আমরা ব্যবহার করি, যে ছকে বাঁধা বাক্যগুলো কিন্তু সমস্ত নোটিশ রাইটিং এর ক্ষেত্রেই আমরা পরবর্তীকালে আজকে আলোচনায় আসব যে ফর্মাল রাইটিং কেন বলছি। এক তো ফর্ম বেসড রাইটিং বলে, এবং ফর্ম বেস আরেকটা হচ্ছে যে কিছু স্টক সেন্টেন্সেস যেগুলো আমরা কিন্তু নোটিশ রাইটিং এ ব্যবহার করে থাকি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমি ওটা আসলাম, ভালোই হলো আপনি একবার বলে দিলেন। তো আমি যেটা বলছিলাম ওটা একটু শেষ করে নিই, যে যেহেতু আমরা বলছি যে নোটিশ রাইটিং টোটালি একটা ফরম্যাট বেসড রাইটিং তো বটেই, এবং অবশ্যই একটা ফর্মাল রাইটিং যেহেতু, এবং পুরোটাই তার মধ্যে ইনফরমেশন থাকে, সেই জন্য এখানে বাড়তি অপ্রাসঙ্গিক কথা লেখার কোনো জায়গা নেই। যেটুকু প্রয়োজনীয় সেটুকুই লিখতে হবে। সেজন্য দেখুন স্টুডেন্টরা, তোমরা দেখবে যে আমরা এখানে একটা লাস্ট পয়েন্ট যেটা ইনক্লুড করেছি, যে নোটিস ইজ অলওয়েজ ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মানে অন্যান্য রাইটিং এর ক্ষেত্রে, মানে যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রাইটিং এর একটা লেটারের একটা দিয়ে দেওয়া হয় যে এতগুলো ওয়ার্ডস এর মধ্যে লিমিটেশন রেখে লিখতে হবে 100 শব্দের মধ্যে, কিন্তু নোটিসের ক্ষেত্রে কিন্তু ওটা 100 শব্দ অব্দি জেনারেলি হয় না, অনেকটা ছোট সাইজেই কিন্তু নোটিসটা কমপ্লিট হয়ে যায়, যেহেতু এটার মধ্যে অপ্রয়োজনীয় কথা লেখার খুব একটা দরকার পড়ে না। মানে যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ততটুকু লিখলে এটা সাফিসিয়েন্ট হয়ে যায়। অর্থাৎ যে হিন্টস গুলো, যেটা আমাদের সুদীপ্ত স্যার বললেন, এটা আমি আরেকটা কথা বলি, যে হিন্টস গুলো দেওয়া থাকবে, শুধুমাত্র সেই হিন্টস গুলোকে একটি কি দুটি সেন্টেন্সে কনভার্ট করলেই কিন্তু হয়ে যাবে। এক্সট্রা হিন্টস খুব একটা প্রয়োজন নোটিশ রাইটিং এর ক্ষেত্রে পড়ে না। খুব রেয়ারলি এক্সট্রা হিন্টস হয়তো দিতে হয়, মানে এক্সকারশনের ক্ষেত্রে যদি স্কুল থেকে যদি কখনো কোনো এক্সট্রা ব্যাপারে কোনো নোটিশ বা এরকম দেওয়া হয়, তখন সেক্ষেত্রে হয়তো দু একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে হতে পারে। মানে খুব আমি একটা এক্সাম্পল দিলাম, অন্য হতে পারে, মানে সেটা খুব রেয়ারলি, বাইরে আদারওয়াইজ পয়েন্ট লেখার প্রয়োজন পড়ে না। আর সুদীপ্ত স্যার যেটা বলছিলেন, যে আমরা আগের সেশনে যেটা আলোচনা করেছিলাম, এটা একটা ফরম্যাট বেসড রাইটিং এর এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছিলাম। কেন ফরম্যাট বেসড সেটা আমাদের সুদীপ্ত স্যার বলবেন, এবং তার স্ট্রাকচারটা কিরকম হয়, কেন নোটিশটাকে আমরা ফরম্যাট বেসড রাইটিং বলছি, এবার উনি একটু আমাদের সাথে সেটা আলোচনা করবেন। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটা নোটিশের ফরম্যাট এখানে দেখানোর চেষ্টা করেছি। আমি এই ফরম্যাটটা ধরে একটু বোঝানোর চেষ্টা করছি যে আমাদের নোটিশ রাইটিং এ একটু আগে বললাম যে ফরম্যাট বেসড মানে একটি নির্দিষ্ট ফরম্যাট আমরা মেনটেন করি। এই ফরম্যাটটাকে আমি স্লাইডে তুলে ধরার চেষ্টা করেছি, যে প্রথমেই যেটা লিখতে হয় একটি স্কুল নেম, অর্থাৎ কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যার হয়ে নোটিশটা লিখতে বলা হয়েছে সেই অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের নাম লিখতে হয়। এবার আমরা অনেক ক্ষেত্রে বলি যে নামটা সাধারণত নিজের স্কুলের নামটা না লেখাই ভালো, কারণ এখানে যেহেতু আমার ডিস্ট্রিক্টের খাতা আমার ডিস্ট্রিক্টে না থেকে অন্য একটি ডিস্ট্রিক্টে যায়, সেহেতু আমরা একটু মানে এই গোপনীয়তাটা মানে একটু মেনটেন করার চেষ্টা করি। তাই XYZ স্কুল বা ABC স্কুল বা XYZ ক্লাব বা ABC ক্লাব বা যে কোনো অর্গানাইজেশন যেটা নিয়ে প্রশ্নপত্রে থাকবে সেটা আমরা XYZ ABC করে বললেও হবে। তারপর যেটা লিখতে হয় এই নোটিশ, যদি না সেটা মেনশন করা থাকে, মানে যদি না সেটা মেনশন করা থাকে না, যদি স্কুল মানে হয় তাহলে স্কুল, আর যদি কোনো ক্লাবের নোটিশ হয় তাহলে ক্লাব। হ্যাঁ, মানে আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, মানে এটা ইন্টারনালি আমি একটু দেখেছি এটা স্টুডেন্টদের খাতায় ভুলটা হয়ে থাকে। হ্যাঁ, এর ভুলটা হয়ে থাকে, তারা নিজের স্কুল লিখে লিখে এমন অভ্যাস হয়ে যায়, ওরা খেয়ালও করে না যে এটা ক্লাব বলছে বা কিছু বলছে মেনশন বা করা আছে কিনা। এক্স্যাক্টলি, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তারপর যেটা লিখতে হয়, নোটিশ শব্দটি ব্লক লেটারে লিখতে হয়। এটা অ্যাকচুয়ালি কি বলবো, এটা অ্যাকচুয়ালি সাজানো, মানে অলংকার যেমন পড়াই আমরা সেরকম এটা একটু ডেকোরেশন করা, ব্লক লেটারে লেখাই ভালো। তারপর নোটিশের একটি ক্যাপশন দিতে হয়। ক্যাপশন মানে হচ্ছে সাবজেক্ট অফ দি নোটিশ। এখানে কিন্তু এসইউবি সাব দিয়ে দেওয়ার দরকার নেই, আমরা শুধু যে সম্পর্কিত নোটিশটা লিখতে বলেছে সেটা লিখতেও পারি, অথবা ফর দিয়েও সেই বিষয়টি আমরা তুলে ধরতে পারি খুব সংক্ষিপ্তভাবে একটি কি দুটি শব্দের মধ্যে। তারপর যেটা দিতে হয়, একটি ডেট দিতে হয়। এই ডেটটি ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করে যে স্যার ডেটটা কোনটা দেব। তো ডেটটা সাধারণত নোটিশে ডেট মেনশন করা থাকে না, শুধু ডেট বলে একটি পয়েন্ট মেনশন করা থাকে। তো আমরা নোটিশ মানে তো ঘটনাটা ঘটবে বা আমরা কিছু করতে চলেছি তার আগে সেই জিনিসটা বিজ্ঞপ্তি, সেই জিনিসটা জানানো। তাই সাধারণত আমরা যে ডেটটা অনুযায়ী সেই ঘটনার ডেটটা আমরা ঠিক করে রাখি মাথায়, সাধারণত তার আগের কয়েকদিন ডেট দিতে হয়। আমি এক্ষেত্রে বলবো পরীক্ষা যেদিন হবে সেই পরীক্ষার ডেটটি এখানে বসাবে, কনফিউশনের কিছু নেই, কিন্তু ডেট কিন্তু এখানে দিতেই হবে। রেফারেন্স নাম্বার, এটি কিন্তু
কম্পালসারি কিছু নয়, যদি রেফারেন্স নাম্বার দাও দেবে, রেফারেন্স নাম্বার যদি নাও দাও এখানে কিন্তু খুব একটা হেরফের হবে না। এবার আমি একেবারে শেষ অংশে চলে আসি, ফরম্যাটটা যেহেতু বলছি, যে নোটিশের নিচে কিন্তু সিগনেচার এবং কাউন্টার সিগনেচার করতে হয়। এবার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কনফিউশন থাকে, স্যার কাউন্টার সিগনেচার কোন ক্ষেত্রে করব, কোন ক্ষেত্রে করব না। যদি স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ, কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোটিশ লিখতে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার সিগনেচার মানে কিন্তু ইনিশিয়াল নয়, সিগনেচার মানে তোমার পুরো নাম লিখবে এবং তোমার ডেজিগনেশন মানে পদ, এটা কিন্তু প্রশ্নপত্রে দেওয়াই থাকবে, যে আইদার স্কুল ক্যাপ্টেন অথবা সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি অফ ইউর স্কুল, এটা কিন্তু মেনশন করা থাকবে, এই পদটি কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে। আর তুমি যদি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোমাকে নোটিশ লিখতে বলা হয়, তাহলে সেই ইনস্টিটিউশনের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশনের একটি কাউন্টার সিগনেচার বাঁ পাশে দিতে হয়, নিচে বাঁ পাশে। এখানে কাউন্টার সিগনেচার বাই দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস অথবা বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন লিখলেই হয়। এখানে কিন্তু সেই হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম লেখার কোনো প্রয়োজন নেই। এবার অনেকে সিল বলে একটা অংশ দেয় একটি, কিন্তু সিল লিখতে গিয়ে সেই আমাদের রুটি তৈরি করার মতো অস্ট্রেলিয়ার ম্যাপও হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এবং জায়গাটা খুব নোংরা দেখায়। ওই জন্য আমি বলবো যে ওটা লেখার দরকার নেই, ওটার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো মার্কস এখানে অ্যালোটেড থাকে না। আমার এই রেড মার্কের ওপরে এবং নিচে হেডিংয়ে এবং নিচে যে আমরা যেটাকে বলি সুপারস্ক্রিপশন, এখানে যে আমার রেড মার্ক দেওয়া আছে এটাই ফরম্যাট। এবার আসি বডি পার্টে। তো বডি পার্টে আসতে গেলে আমি তোমাদের একটু বলি যে আমরা তো এগুলো বললাম, এবার বডি পার্টে আসতে গেলে যেটা হয়, যে একটু আগে ম্যাডাম বললেন যে নোটিশ যেহেতু একটা ফরম্যাট বেসড রাইটিং, একটা অফিসিয়াল রাইটিং, এখানে কিন্তু নোটিশ শুড বি ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, অর্থাৎ আমাকে যে পয়েন্টস গুলো দেওয়া আছে, হিন্টস গুলো, সেই হিন্টসের উপর বেস করে। এবার ম্যাডাম যেটা বললেন, কিছু কিছু ক্ষেত্রে রেয়ার কিছু ইনসিডেন্ট আছে যেখানে এক্সট্রা পয়েন্ট দিতে হতে পারে, সেটা দেবে, কিন্তু অবশ্যই হিন্টস গুলোর উপরই কনসেন্ট্রেট বেশি করবে এবং একদম টু দি পয়েন্ট লিখতে হবে। নোটিশ সাধারণত লেখা হয় সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল ফিউচার টেন্সে। যেহেতু আমি ঘটনাটা ঘটার আগে বিজ্ঞপ্তিটা দিচ্ছি, তাই সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার টেন্সে লেখা হয়। এবার একটি কথা, যে অনেকে প্রশ্ন করে যে নোটিশটা অ্যাক্টিভ ভয়েসে লিখবো না প্যাসিভ ভয়েস। সাধারণত এবং প্রধানত প্যাসিভ ভয়েসে নোটিশটি লেখা হয়, তবে অ্যাক্টিভ ভয়েস কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এটা ক্ষেত্র বিশেষে। কিন্তু প্রিডমিনেন্টলি প্যাসিভ ভয়েস শুড প্রিডমিনেন্টলি বি ইউজড, অর্থাৎ প্রধানত আমরা প্যাসিভ ভয়েসে নোটিশটা লিখি। কারণ তোমরা, আমি যদি একটু প্র্যাকটিক্যাল কথা বলি, যে আমাদের যখন স্কুল চলে তখন আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন যে বিভিন্ন ক্লাসরুমে নোটিশ খাতাটি সার্কুলেট করেন, সেখানে কিন্তু বাংলাতেও যদি লেখা থাকে, তাহলে লেখা থাকে যে সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, এটা কিন্তু লেখা থাকে না যে আমি সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি যে, অর্থাৎ ভাব বাচ্চে কিন্তু থাকে। আমি সবসময় বলি যে কোনো রাইটিংকে নিজের প্র্যাকটিক্যাল অনুযায়ী, মানে প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে একটু মিলিয়ে দেখলেই কিন্তু আমাদের কনফিউশনগুলো দূর হয়ে যায়। অর্থাৎ নোটিশ প্রিডমিনেন্টলি প্যাসিভ ভয়েসেই লিখবো, ক্ষেত্র বিশেষে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা যেতে পারে। এবং যেটা বললাম যে নোটিশের ক্ষেত্রে অবশ্যই সিগনেচার এবং কাউন্টার সিগনেচার করবে। আমার যদি কোনো ক্লাবের তরফ থেকে, ক্লাবের কোনো সেক্রেটারির তরফ থেকে আমার নোটিশ লিখতে বলা হয়ে থাকে, তাহলে সেখানে কাউন্টার সিগনেচার করার কোনো প্রয়োজন নেই। কাউন্টার সিগনেচার সেক্ষেত্রেই করব যদি আমি ছাত্র বা ছাত্রী প্রতিনিধি হিসেবে নোটিশটি লিখছি, তাহলে কিন্তু আমার যে ইনস্টিটিউশন, তার যিনি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, তার একটি কাউন্টার সিগনেচার, এখানে তার সিগনেচার দেবে না, তার নাম দেবে না, শুধু কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অথবা বাই দ্য হেডমাস্টার অথবা বাই দ্য হেডমিস্ট্রেস লিখলেই কিন্তু আমার হয়ে যাবে। আর সবশেষে যেটা বলছিলাম, যে আমরা একটু সৌন্দর্য বোধটা আমরা রাখার চেষ্টা করি, দেখতেও ভালো লাগে আমাদের খাতা, যারা এক্সামিনার তাদের খাতাটা দেখতেও ভালো লাগে, যে নোটিশটা লেখার পর আমরা নোটিশটাকে যদি একটা পেন্সিল দিয়ে বক্স করে বক্সের মধ্যে রেখে দিতে পারি, খুব সুন্দর দেখাবে। কিন্তু এটা কম্পালসারি কিছু নয়। কম্পালসারি হচ্ছে আমাকে সেন্টেন্স, যেটা বলছিলাম একটু পরেই আমাদের রাহুল স্যার ডিটেলসে বলবেন যে সেন্টেন্সের স্টক সেন্টেন্স কোনগুলো, কোন ক্ষেত্রে কোন স্টক সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, সেগুলো সব রাহুল স্যার একটু পরেই বিস্তৃতভাবে বলবেন। আমার শুধু এটুকুই বলা যে নোটিশের কিছু স্টক সেন্টেন্সেস আছে যেগুলো আমাদের কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে। আমরা নিজের ইচ্ছা মতো সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি না, এটা যেহেতু ফরম্যাট বেসড রাইটিং, এখানে আমাদের কিন্তু হাত পা বাঁধা, আমাদের ছকের মধ্যেই থাকতে হয়। সেই সেন্টেন্সগুলি আমরা সিম্পল প্রেজেন্ট, মানে নোটিশ রাইটিং এর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ ভয়েসে লিখবো। যেখানে প্যাসিভ ভয়েস ইউজ করা যাচ্ছে না, সেখানে আমরা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব। এবং আবার বলছি যে নোটিশে অপ্রয়োজনীয় কথা লিখবে না। নোটিশ 100 শব্দের মধ্যেই করতে হবে, ম্যাডাম যেটা বললেন তা কিন্তু নয়, উইদিন 100 ওয়ার্ডস।
আমি যদি 80 শব্দের মধ্যে নোটিশটি করতে পারি, আমার ওটা কিন্তু কারেক্ট। আমরা রাইটিং স্কিল নিয়ে যখন আলোচনা শুরু করি তখন বলেছিলাম যে আমাদের প্রশ্নপত্রে যে স্পেস দেওয়া থাকে সেটা ম্যাক্সিমাম, অর্থাৎ কারোর লিখতে গিয়ে ভুল হলে মানে সে যদি কেটে আবার নতুন করে লেখে তার জন্য স্পেস দেওয়া থাকে। এই নয় যে আমার স্পেসটা ভরাট করতেই হবে, তা কিন্তু নয়। তোমরা নিয়মের মধ্যে থেকে, ফরম্যাট বেসড রাইটিং নিয়মের মধ্যে থেকে হিন্টসগুলো অবশ্যই কভার করবে, কারণ আমরা যেদিন মার্কিং প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি সেদিন বলেছি যে প্রত্যেকটা ইউনিট বেসিসে একটা করে নাম্বার ধার্য করা থাকে। আমরা কোনো একটা পয়েন্টস যদি বাদ দিয়ে এক্সট্রা পয়েন্টস লিখেও আসি, আমার কিন্তু ওর জন্য কোনো এক্সট্রা রিওয়ার্ড নেই, বরং নাম্বার কাটা যাবে, কারণ আমার প্রশ্নপত্রে একটা হিন্ট যদি আমি স্কিপ করে যাই। তাই এই নিয়মগুলি যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় আমরা নোটিশ রাইটিং লিখতে পারবো। এবার আমি রাহুল স্যারকে বলবো যে আমাদের বিভিন্ন ধরনের নোটিশ আসে, বিভিন্নভাবে সেই নোটিশগুলি শুরু করতে হয়, আপনি যদি এ ব্যাপারে একটু আলোচনা করেন স্যার। সঞ্চারী ম্যাম এবং সুদীপ্ত স্যারকে ধন্যবাদ। তাহলে আমরা যেটুকুনি জানলাম সেটা হচ্ছে নোটিশের ভাষাটা খুব সহজবোধ্য মেদ হবে, ঠিক যেটুকুনি লেখার সেটুকুনি লিখতে হবে, এবং সেই সাথে যতটা পারা যায় প্যাসিভ ভয়েস নিয়ে লিখতে হবে, এবং অবশ্যই বাস্তবোচিত হতে হবে। এখন আমাদের এতদিন পর্যন্ত আমরা রাইটিং স্কিল বিভিন্ন জিনিস নিয়ে যা আলোচনা করেছি, তাতে সবসময় আমরা স্টক সেন্টেন্সের উপর গুরুত্ব দিয়েছি। স্টক সেন্টেন্সের আলোচনায় আসার আগে বিভিন্ন যে রাইটিং আইটেমগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু ভালোভাবে পড়ে সেগুলো সম্পর্কে যদি একটু শ্রেণী বিভাজন করে নিই, অর্থাৎ কি কি ধরনের নোটিশ আমার আসতে পারে, এবং সেই এক এক ধরন সম্পর্কে যদি যতটা পারা যায় স্টক সেন্টেন্স আমার হাতে রাখি, সেগুলোকে বারবার অনুশীলন করে রপ্ত করে নিই, তাহলে কিন্তু যে কোনো রকমের নোটিশ আমি পরীক্ষার খাতায় লিখতে পারবো। কোনো একটা বিশেষ বিষয় নিয়ে নোটিশ আমাকে তৈরি হয়ে যেতে হবে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি হয়ে যেতে হবে বা স্কুল এক্সকারশন তৈরি হয়ে যেতে হবে, এমন কোনো ব্যাপার একদম নেই। এখন দেখা যাক যে নোটিশ কিরকম ভাবে হতে পারে, মানে কিভাবে তাদেরকে ভাগ করা যেতে পারে। যেমন দেখুন, লেখা আছে ইভেন্টস অর ইনসিডেন্টস গোয়িং টু বি অর্গানাইজড, যেগুলোকে আমরা হবে বলছি, অর্থাৎ রক্তদান শিবির হবে, একটা ফ্লাওয়ার শো হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, অ্যানুয়াল স্পোর্টস হবে ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বিশেষ ঘটনা অতীতে ঘটে গেছে, তার প্রেক্ষিতে কোনো নোটিশ দেওয়া হচ্ছে। যেমন এবার খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে, উমফানে প্রবল বিপর্যয় হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রেক্ষিতে স্কুলে স্কুলে নোটিশ আসতেই পারে যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যার্থে আমরা একটা তহবিল গঠন করেছি, এখানে যে যত পারো তোমরা টাকা পয়সা দাও ইত্যাদি। এই জায়গাটাকে আমরা এখানে আরেকটা নোটিশ আসতে পারে যে এই যে করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক মানুষ তারা কর্মহীন হয়েছেন এবং তাদের সাহায্যার্থে একটি ফান্ড গঠন করা হয়েছে, হতে পারে। এরকম ধরনের বা এটাও এরকম ভাবে হতে পারে যে করোনা হয়েছে আমরা সবাই জানি, কাজে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। ঠিক। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা কিছু ঘটেছে, তার প্রেক্ষিতে কোনো একটা বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তখন সেটাকে আমরা হয়েছের পর্যায়ে ফেলছি। আর আরেকটা হচ্ছে হচ্ছে, মানে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে বা কোনো ক্লাবে চলছে। ধরুন লাইব্রেরির বই জমা পড়ছে না, ছাত্ররা ঠিক সময়ে প্রার্থনায় উপস্থিত থাকছে না, ছাত্ররা টিফিন পিরিয়ডে মারপিট করছে, অর্থাৎ কোনো সমস্যা যেটা চলছে। ছাত্রছাত্রীরা স্কুল আওয়ার্সে সঙ্গে করে মোবাইল ফোন আনছে, হ্যাঁ হতে পারে, ওটা একটা ভালো একটা টপিক হতে পারে। এখন করোনা অবশ্য মোবাইলকে অনেক বেশি মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে এখন। এক্স্যাক্টলি মোবাইল নিয়ে আগের মতো বিষোদ্গার করা বোধহয় চলবে না। তা এই হচ্ছে এগুলোকে আমরা হচ্ছের পর্যায়ে ফেলছি। এখন স্যার যদি একটু দেখান যে এগুলোকে আমরা কিভাবে স্টক সেন্টেন্সের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছি।
সব থেকে বেশি নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে হবেটাই পরীক্ষায় আসে। মানে যতগুলো এ পর্যন্ত নোটিশ এসছে মাধ্যমিকে, একবার বাদ দিয়ে প্রত্যেকবারই এই হবে ধরনের গুলোই এসছে। তা সেখানে আমরা কি দেখব? প্রথমত হচ্ছে কাদের জন্য নোটিশটা ইস্যু করা হচ্ছে। যদি সেটা স্কুল হয় স্টুডেন্টস, ক্লাব যদি হয় মেম্বার্স, লাইব্রেরি যদি হয় মেম্বার্স, শুধু যদি জনগণ হয় তাহলে পিপল। পিপল সম্পর্কে সবাইকে একটু বলে রাখি, পিপলস কিন্তু কখনো হয় না। হ্যাঁ, আমরা এটা দেখতে পাই, লক্ষ্য করি, পিপলস ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে পিপলস হতে পারে। সাধারণ ক্ষেত্রে জনগণ বোঝাতে পিপল, কিন্তু পিপলটা কিন্তু প্লুরাল নাউন, কাজেই তার সাথে আর বসে। এবার পিপল আর হিয়ার বাই ইনফর্মড বা নোটিফাইড, যে কোনো একটা বানান রপ্ত করে না যাক। তার মধ্যে ইনফর্ম বানানটাতে আমরা লক্ষ্য করি ফর্মড এর ও আর আরটা জায়গা পাল্টাপাল্টি করে ফেলে, ফর্মড হয়ে যায়। হ্যাঁ, that our রবীন্দ্র জয়ন্তী বা স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, স্কুল এক্সকারশন, এবার কি হবে? কোথাও সেটা উইল বি হেল্ড হবে। কোনো যদি অনুষ্ঠান হয় তাহলে উইল বি হেল্ড। কোনো কিছু যদি প্রকাশিত হয় তাহলে উইল বি পাবলিশড। কোনো কিছু যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উইল বি সেট আপ। In view of this, students willing to join বা participate are, এবার নির্ভর করছে কি পরিস্থিতি। যদি কারো কাছে ডোনেশন চাওয়া হয় স্বাভাবিকভাবেই সেখানে রিকোয়েস্টেড হবে। যদি কোনো আদেশ দেওয়া হয় তাহলে ইনস্ট্রাক্টেড। যদি আহ্বান করা হয়, যেমন স্কুল ম্যাগাজিনের জন্য লেখা আমরা আহ্বান করি, আমরা তো কাউকে বাধ্য করতে পারি না যে তোকে লেখা দিতেই হবে। আমরা তখন স্টুডেন্টস আর ইনভাইটেড টু, এবার ডোনেট হতে পারে, পার্টিসিপেট হতে পারে, এন্টার দেয়ার নেমস হতে পারে যদি তার কোনো প্রতিযোগিতায় নাম দিতে চায়, ইত্যাদি এরকম হতে পারে। এবার উইথ দি আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড কে ডান দিকে যে আছে, অর্থাৎ যার সইতে নোটিশটা ইস্যুড হচ্ছে সে কিন্তু আন্ডারসাইন্ড। কাউন্টার সিগনেচার যিনি করেছেন তিনি আন্ডারসাইন্ড নন। এবার আন্ডারসাইন্ড হতে পারে, কারোর নাম দেওয়া যেতে পারে, উইথ পাঁচু স্যার হতে পারে, অন অর উইদিন একটা ডেট দিলাম। এবার দে আর রিকোয়ার্ড টু সাবমিট, ₹200, মানে তাদের দিতে হবে এই একটা বলার জন্য তারা এইভাবে বলতে পারে, that they are required to carry their school bags, they are required to carry their water bottles per head as their, এখানে টাকার কথা যেহেতু বলা হচ্ছে, per head as their participation fee। এবার একটা খেজুরের কথা সবার শেষে দেখানো হয়, টাকা দেওয়ার যে ব্যাপার আসবে তা নয়। ঠিক ঠিক। It is hoped that everybody will come forward to make it a great success, এরকম একটা শেষে। এবং এখানে স্যার, যেটাকে আমরা চিফ গেস্ট বা কিছু রুলস এখানে ইনক্লুড হবে। আমরা জাস্ট স্টক সেন্টেন্স গুলোকে দেখানো, স্টক সেন্টেন্স গুলো আমরা এখানে দিয়ে দিলাম। যদি কোথাও চিফ গেস্ট আসেন তাহলে অন্য কথা, একটু অন্যভাবে জিনিসটাকে বলতে হবে। স্যার আরেকটা কথা বলতে চাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, এই যে আমরা নোটিশ রাইটিং গুলো দেখাচ্ছি, এই সেন্টেন্স গুলোই যে মডেল হিসেবে তোমরা রাখবে তা কিন্তু নয়, তোমরা নিজের মতো করে কিন্তু সাজাতেই পারো। আমরা জাস্ট একটা তোমাদের সামনে কিভাবে লিখতে হয় স্টক সেন্টেন্স সেটা তুলে ধরার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা, অ্যাপ্রোচটা দেখানোর চেষ্টা করলাম। এটা যে আইডিয়াল তা কিন্তু নয়। ঠিক, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাষা রপ্ত করছে, বিভিন্ন ধরনের স্টক সেন্টেন্স রপ্ত করছে। শুধু আমরা যেটা বোঝাতে চাইছি যে স্টক সেন্টেন্স রপ্ত করাটা খুব জরুরি, এবং স্টক সেন্টেন্স গুলোর বানান, তার বাক্য গঠন ইত্যাদিগুলো সঠিকভাবে রপ্ত করে সঠিক জায়গায় প্রয়োগ করার ক্ষমতাটা অর্জন করা খুব জরুরি। এবার স্যার আমরা যদি এখন এখানে দেখো, ধরো উমফান হয়েছে। এখন উমফান হয়েছে, আমি যদি এখন ছাত্রদের বলি স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট উমফান happened in South 24 Pargana, বা স্যার এভাবে বলে যে উমফান is going to happen, মারাত্মক। মানে আমরা সাধারণত কি করি, all the students are notified that Independence Day will be held বা is going to be held,
হ্যাঁ, হ্যাঁ এটা ওইরকম এটা ফর্মেটে আমি যদি ছাত্রদের উম্ফানটা বারবার ফেলে দিই, বলি, হ্যাঁ এইটা ছাত্রদের বারবার বলি যে দেখো হ্যাঁ। এত বড় একটা ঘটনা ঘটেছে, সবাই তো জানে, হুম হুম কাজে সবাই যেটা জানে সেখানে যদি আবার এরকম এরকম ভাবে বলি স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, মানে ইট সাউন্ডস ভেরি সিলি, মানে ওই যেটা বললাম ঠিক বাস্তবোচিত নয়। ঠিক তা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে কি করা যেতে পারে, যে ইউ আর অল অ্যাওয়্যার দ্যাট, উই অল নো দ্যাট, এরকম ভাবে হতে পারে। হুম দ্যাট এখানে খুব ইম্পর্টেন্ট যেটা স্যার, এখানটা যদি একটু আপনি একটু কার্সারটা দেখান, হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন, মানে সবে হয়েছে, হুম বাবা মেয়ের গালে চড় মেরেছে, গালে 5 আঙ্গুলের দাগ পড়ে আছে, অর্থাৎ সবে হয়েছে, উমফানটা সবে হয়েছে, তার ঝক্কি ঝামেলা এখনো আমাদের পোয়াতে হচ্ছে। এই রকম পরিস্থিতিতে হ্যাজ বিন খুব গুরুত্বপূর্ণ। দেয়ার হ্যাজ বিন মানে ইমিডিয়েট কিছু হয়ে গেছে, সেটার জন্যই তো আমরা এই ধরনের নোটিশ ইস্যু করছি। কাজেই দেয়ার হ্যাজ বিন খুব ইম্পর্টেন্ট। দেয়ার হ্যাজ বিন আ ম্যাসিভ বা হিউজ বা এনরমাস, মানে যার যেটা সয় আর কি, হুম বিগ দিলেও হতো, হুম। একটু চড়ানোর জন্য আমরা লিখলাম ম্যাসিভ বা এনরমাস। এবার স্যার এখানে ওই ম্যাসিভ এবং এনরমাস লিখতে গিয়ে স্পেলিং এর অনেক অবস্থা স্পেলিং এ ভুল হতে হতে পারে, পারে। মানে যার যেটা, হ্যাঁ ওই যেটা সেক্ষেত্রে বললাম যার এটা যেটা খুব মানে সয়, কমফোর্টেবল সেটাই লিখবে তারা। মানে এনরমাস লিখলে বেশি নম্বর পাবে, বিগ লিখলে কম নম্বর একদমই নয়, পাবে, গল্পটা একদমই এরকম নয়। একদমই নয়। এ ব্যাপারে আমরা আগে বলেছি। হুম। এবার আর্থকোয়েক, ফ্লাড, ভলকানিক ইরাপশন আসে না। না সাধারণত আমরা ক্লাউড দিয়েছি বার্স্ট, ক্লাউড বার্স্ট সাধারণত মানে পশ্চিম বাংলার হয় না, পরিবেশে হয় ক্লাউড না। বার্স্ট হয় না। হ্যাঁ, ইন বোলপুর, এখানে সুদীপ্ত স্যারের বোলপুরটা জাস্ট জায়গায়, একটা প্লেস, এটা জাস্ট একটা প্লেস সুদীপ্ত দেওয়া স্যারের হয়েছে। জায়গায় বন্যা, এক্স্যাক্টলি, ভূমিকম্প ইত্যাদি বন্যা ইত্যাদি এগুলো হয়েছে। হ্যাঁ এগুলো হ্যাঁ, হয়েছে। thousands of people have been killed, injured and rendered homeless, অর্থাৎ যে বড় সড় দুর্ঘটনা ঘটেছে বা বিপর্যয় ঘটেছে তার ফলে কি হয়েছে তার একটা ছবি একটা বাক্যে শুধু দেওয়া হলো। কারণ সাধারণত প্রাকৃতিক দুর্যোগ হলে এই 3টে ঘটনাই দেখবেন ঘটে, যে hundreds have been killed, injured and rendered homeless. In view of this, এই প্রেক্ষিতে we have decided to set up a fund to help the affected বা সার্ভাইভার্স। অ্যাফেক্টেড মানে যারা ক্ষতিগ্রস্ত, আর সার্ভাইভার মানে যারা ওই বিপর্যয়ে বেঁচে গেছে, ভালোভাবে আছে তা নয়, মানে টিকে গেছে আর কি, পৈতৃক প্রাণটা নিয়ে বেঁচে আছে। তা এই ক্ষেত্রে সার্ভাইভার যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করা যেতে পারে। এবার দোজ উইলিং টু হেল্প অর ডোনেট ইন ক্যাশ অর কাইন্ড, কেউ কেউ জিনিসপত্র দিয়ে সাহায্য করে সেজন্য কাইন্ড। আর রিকোয়েস্টেড, এখানে সব সময় আর রিকোয়েস্টেড হবে, এখানে যদি কেউ অর্ডার লেখে বা ইভেন আস্ট লেখে, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা স্পিরিটটা থাকবে না। To submit their contributions to the undersigned within ইত্যাদি, our entire collection will go to ভারত সেবাশ্রম সংঘ। টাকা পয়সা যখন কালেক্ট করা হয়, যারা কালেক্ট করেন তাদের একটা দায়িত্ব থাকে যে টাকাটা কি হবে, মানে টাকার সদ্ব্যবহারটা কিভাবে, সেটা সম্পর্কে যারা ডোনেট করছেন তাদের একটু জানিয়ে দেওয়া। এই জন্য এই বাক্যটা ভিকটিমদের হাতে কার মাধ্যমে পৌঁছবে, কার মাধ্যমে হ্যাঁ, কার পয়সাটা? মাধ্যমে পৌঁছবে, that is also an important piece of information. Our entire collection will go to Bharat Sevashram Sangha. It is hoped that everybody will come forward and lend their helping hands. দেখুন আগেরটা ছিল everybody will come forward to make it a grand success. এখন বহু মানুষ বিপর্যস্ত অবস্থায় আছেন, সেখানে যদি আমরা এরকম বলি মেক ইট আ গ্রেট সাকসেস, এটা একটু কেরকম একটা শোনায়, অড দেখায়। সেই জন্য এটা এখানে লেখা আছে লেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ডস। এবার স্যার যদি আমরা, স্যার আমরা সময় কিন্তু খুব আমাদের লিমিটেড। হ্যাঁ সময় আমাদের একটু কমই আছে, আমি সেটা ভেবেই এগোচ্ছি। এবার হচ্ছে যেটা আমাদের হচ্ছে, অর্থাৎ কোনো সমস্যা চলছে, তখন কি ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস, আমাদের চোখে পড়েছে দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস, কখনো কিন্তু স্টুডেন্টস হবে না, কোনো অন্যায় বা ইত্যাদি সমস্ত ছাত্র তো করতে পারে না, পাড়ার সমস্ত লোকই জঞ্জাল যত্রতত্র ফেলছে সেটা হতে পারে না।
কাজে সেখানে এখানে সাম শব্দটা গুরুত্বপূর্ণ। Some of the students, some of the residents are not returning their books in time, বা are not depositing their rubbish or waste in the dustbins. স্কুলে এটাও খুব একটা বড় সমস্যা। হুম, হুম। As a result, many students are not getting some important books. As a result, the school corridors remain dirty after the tiffin hours. As a result, the roads are very dirty. In view of this, the students who have failed to return books in time are hereby directed to return them within 3 days, failing which, এই ধরনের নোটিশে ফেইলিং হুইচ অর্থাৎ না করলে কি কেস খাবে এটা এটা দেওয়া দরকার, যে স্টুডেন্টস আর ডাইরেক্টেড টু রিটার্ন দেয়ার বুকস। এবার ধরুন পাড়ার লোকজনকে বলা হচ্ছে যে লোকাল পার্কে পোষা কুকুরটাকে নিয়ে যাবেন না, তাহলে রেসিডেন্টস আর আস্কড টু নট টু। নেগেটিভ করতে গেলে এই নট টু আর টু নটে অনেক সময় বাচ্চাদের গুলিয়ে যায়। সবসময় not to take their dogs into the local park, failing which, না হলে there will be a heavy fine. Heavy fine টা সবার ক্ষেত্রেই হতে পারে, কোনো অসুবিধা নেই। Moreover, their promotion to the next class will remain withheld. এবার শাস্তিমূলক ব্যবস্থা আর কি কি হতে পারে তার একটা ছবি। এবার লাস্টে ইট ইজ হোপ ক্ষেত্রে হলে এটা প্রযোজ্য হবে, স্কুলের ক্ষেত্রে হ্যাঁ স্কুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, বাইরের ক্ষেত্রে হলে অন্য কিছু হবে। পাড়ার লোক হলে তো সেটা হবে না, বাইরের ক্ষেত্রে হলে শুধু ফাইন করলেই হয়ে যাবে, ফাইনই হবে। It is hoped that everybody will cooperate in this regard. আবার বলছি যে এটাই একমাত্র রাস্তা নয়, যত মত তত পথ, কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে হবে। অর্থাৎ স্যার তার জন্য তিনটে নোটিশে স্যার কি দরকার? হ্যাঁ স্যার, তিনটে নোটিশে আমরা যেটা দেখলাম স্যার, এক একটা নোটিশের টাইপ অনুযায়ী আমার মানে ইন্ট্রোডাক্টরি লাইন এবং কনক্লুডিং লাইন কিন্তু পাল্টে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাছাড়া কিন্তু মোটামুটি মোরলেস স্টক সেন্টেন্স একই রকম রয়েছে, একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমার শুরুটা এবং শেষটা তিনটে নোটিশের ক্ষেত্রে কিন্তু অন্য রকম হচ্ছে। ওইটাই ছাত্রছাত্রীদের স্যার আইডেন্টিফাই করতে হবে প্রশ্ন দেখে যে নোটিশটা কোন ধরনের নোটিশ লিখতে বলা হয়েছে, তাহলে কিন্তু আমার মনে হয় সমস্যা আর কিছু হওয়ার কথা নয়। হচ্ছের ক্ষেত্রে একরকম ভাবে শুরু হবে, হবের ক্ষেত্রে আর এক রকম ভাবে, ঠিক, বা হয়েছে কোনো কিছু তার ক্ষেত্রে একরকম ভাবে। ঠিক, মানে আমি যেটা বলছি যে ছাত্রছাত্রীরা যে যেখানেই যা শিখুক না কেন, তারা যদি এইভাবে নোটিশগুলোকে ক্লাসিফাই করতে শেখে এবং তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নেয় স্টক সেন্টেন্সেস, এই ধরনের স্টক সেন্টেন্সই তারা ব্যবহার করবে, তার কোনো মানে নেই। কিন্তু এমন ভাবে তারা তৈরি হবে যাতে কখনো মুখস্থ পুরো বিষয়টা করতে না হয়। ঠিক, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প পরীক্ষায় আসবে, বাজারে ছড়িয়ে গেল, আমি সেভাবে পরীক্ষা দিতে গেলাম, সম্পূর্ণ উল্টো কিছু একটা এলো, তাতে কাত হয়ে পড়লাম, এরকম প্রস্তুতি যেন নোটিশের ক্ষেত্রে না হয়। নোটিশের নম্বর পাওয়া খুব সোজা, স্টক সেন্টেন্স এই যে সুদীপ্ত স্যার এবং সঞ্চারী ম্যাম যে ফরম্যাটটা শেখালেন, সেই ফরম্যাটটা ঠিক রাখলেই 2 এ 2 পাওয়া যায়। তার সাথে স্টক সেন্টেন্স গুলো ঠিকঠাক যদি ঠিক মতো পড়ে, কোন রকম ব্যাকরণগত ভুল বা বানান ভুল না থাকে, তাহলে খুব স্বচ্ছন্দে 10 এ 8 পাওয়া যায় এবং আটর্ধ পাওয়া যায়। তাই না সুদীপ্ত স্যার? আপনি তো খুব অভিজ্ঞ এই বিষয়ে। স্যার আমি দেখেছি যে মানে নোটিশ রাইটিং এ 10 এ 10 ও পেয়েছে, এরকম 10 পাওয়া যায়। সুতরাং এটা ফরম্যাট বেসড রাইটিং এর নাম্বার তোলা কিন্তু খুব সহজ, যেটা আবার খুব নন সোজা ফরম্যাট বেসড যদি রাইটিং এ স্টক সেন্টেন্সটাকে ঠিকমতো ফরম্যাটটা মেইনটেইন করি। কারণ অনেক সময় দেখা যায় যে হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেকে একটু ভারী ভারী শব্দে একটা ভান্ডার তৈরি করে, সেটা ঠিক মতো ব্যবহার করতে পারে না বা ভুলভাল জায়গায় গঠনগত ভুলও হয়, এবং স্যার আমি একটু চটকে যায়। এবং স্যার নোটিশ রাইটিং এর ক্ষেত্রে ম্যাম যেটা বললেন ওটা আমি আবার জোর দিচ্ছি যে বোমবাস্টিং ওয়ার্ড নোটিশ রাইটিং এ এই কারণেই লেখা যাবে না, কারণ নোটিশটা কিন্তু সর্বসাধারণের জন্য। স্কুলের নোটিশ হলে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, ক্লাবের নোটিশ হলে আমার পাড়ার সমস্ত জনসাধারণের জন্য, যেখানে সবাই নোটিশটা শুনে বা পড়ে বুঝতে পারেন। অর্থাৎ এখানে যদি আমি কঠিন শব্দের প্রয়োগ করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য লেখা হয়ে গেল, তাহলে আমার কিন্তু উদ্দেশ্য চরিতার্থ হলো না। অর্থাৎ এখানে আমাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে নোটিশ রাইটিং এর ক্ষেত্রে, এটা কিন্তু বারবার। তাহলে স্যার আমরা এবার আলোচনার শেষে আসি। একদম স্যার। আবার বলছি, আমাদের পরিবেশনা যদি আপনাদের পছন্দ হয়
যদি মনে ধরে দয়া করে সাবস্ক্রাইব করুন ইংলিশ টিচার্স ট্রায়োতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের জন্য দেওয়া আছে, আপনারা স্বচ্ছন্দে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোর মধ্য দিয়ে আপনাদের মতামত, যে কোনো রকমের গঠনমূলক সমালোচনা, যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা অত্যন্ত সমৃদ্ধ বোধ করব। আজকের মতো আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আমরা আরো মাধ্যমিকের রাইটিং স্কিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ফিরব। আজকের মতো সুদীপ্ত স্যার, সঞ্চারী ম্যাম এবং আমি শ্রী রাহুল সেনগুপ্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।